গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর থেকে সীমান্তে বিজিবি বিএসএফকে এক বিন্দু ছাড় দিচ্ছে না। কয়েকদিন আগেই ভারতীয় দুটো নৌকা থেকে 5 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে বিজিবি আটক করে। সাথে সাথেই বিএসএফের পক্ষ থেকে বিজিবির সাথে টেলিফোনে যোগাযোগ করা হয় এবং জানানো হয় এই দুটো নৌকা বিএসএফই ঠিক করেছিল, কিন্তু স্রোতের কারণে তারা ভুল করে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছে। ফলে এই 5 জন ভারতীয়কে যেন ফেরত দেওয়া হয়, কিন্তু বিজিবি তাতে রাজি হয়নি। এরপর বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেও তারা বিজিবিকে অনুরোধ জানায় তারা যেন এই 5 জন ভারতীয়কে ফেরত দেয়, কিন্তু বিজিবি ফেরত দিতে রাজি হয়নি, বরং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের গত 15 বছরে আমরা এর ঠিক উল্টো চিত্রটা দেখেছি। বিএসএফ বাংলাদেশের সীমানায় ঢুকে বাংলাদেশিদের গুলি করে হত্যা করেছে, কখনো লাশ নিয়ে গেছে, সেই লাশ পর্যন্ত ফেরত দেয়নি। বিজিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, পতাকা বৈঠক করে অনুরোধ জানানো হয়েছে, কখনো লাশ ফেরত দিয়েছে, কখনো লাশ পর্যন্ত ফেরত দেয়নি। এমনকি বাংলাদেশের সীমানায় ঢুকে তারা গুলি করে মানুষ মেরেছে, তারপরও বিজিবি কখনো বিএসএফকে একটা প্রশ্ন পর্যন্ত করতে পারেনি। কিন্তু এখন চিত্রটা পুরোপুরি উল্টো। কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল। বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল সীমান্তে, সেটা আটকে দিয়েছিল বিজিবি। এটা নিয়ে অবশ্য একটা রিপোর্ট হয়েছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম ডনে। পাকিস্তানের গণমাধ্যম কিভাবে এই ঘটনাকে দেখছে, বিজিবি যে বিএসএফকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না, 15 বছরের যে প্র্যাকটিস সেখান থেকে পুরোপুরি বিপরীত অবস্থান এসেছে এবং প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির কাছে কোণঠাসা হচ্ছে, সেই ব্যাপারটাকে তারা কিভাবে দেখছে ওই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করব। সর্বশেষ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একজন ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। তিনি একজন নারী পাচারকারী। বাংলাদেশি 3 জন নারীকে তিনি পাচার করার চেষ্টা করছিলেন এবং সে সময় তিনি বাংলাদেশের সীমানায় ঢুকে গিয়েছিলেন। সেই অবস্থায় ফাঁকা গুলি ছুঁড়ে বিজিবি আটক করেছে। তার মানে বিজিবির পক্ষ থেকে, কিংবা আমরা বলতে পারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতের জন্য এই বার্তাটা স্পষ্ট, সীমান্তে বাংলাদেশ আর কোনো ছাড় দেবে না, ভারতকে কোনো ছাড় দেবে না। মহেশপুর সীমান্ত থেকে এই নারী পাচারকারীকে কিভাবে বিজিবি আটক করছে সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরেকটা ঘটনার দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া যাক। চীন হঠাৎ করেই বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমাদের এটা মনে রাখতে হবে, ভারত যেমন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সহযোগী ছিল, একই রকমভাবে চীন এবং রাশিয়াও শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সহযোগী ছিল। কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত এবং চীনকে অবশ্য বৈশ্বিক পরাশক্তি বলা যায়, এই পরাশক্তি দুটোর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে চীন এখন বাংলাদেশের সাথে, বাংলাদেশের নতুন সরকারের সাথে, এমনকি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং এটা চীনের জন্য একটা অশনি সংকেত। যখন বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে আমরা দায়ী করছি, ভারত যখন কোনো ধরনের নোটিশ ছাড়াই একের পর এক বাঁধ খুলে দিচ্ছে এবং তারপর বাংলাদেশে বন্যা পরিস্থিতির যে চরম অবনতি ঘটছে, এটা নিয়ে যখন অনেক আলোচনা চলছে, ঠিক একই সময়ে চীন হঠাৎ করেই বাংলাদেশের বন্যা কবলিতদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা $1,00,000 রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা কবলিতদের সাহায্যের জন্য অনুদান দিয়েছে। অ্যামাউন্টটা অবশ্য অনেক বড় না, $1,00,000, কিন্তু তারা যে ইন্টেনশনটা দেখাচ্ছে এটাতে স্পষ্ট, তারা বাংলাদেশ থেকে ভারতের ফুটপ্রিন্ট পুরোপুরিভাবে মুছে দিয়ে নিজেরা এখানে কর্তৃত্ব নিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার চীনের সাথে কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, তাদের সাথে সম্পর্কটা আসলে কেমন হবে, পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের ব্যালেন্স করে চীনের সাথে আমরা কী ধরনের সম্পর্ক স্থাপন করতে পারি, এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে চীন, রাশিয়া এবং ভারত এই 3 পক্ষই স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর। সুতরাং কিভাবে আমরা পরবর্তী স্টেপ নেব সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এই মুহূর্তে চীন যে স্টেপগুলো নিচ্ছে এবং বাংলাদেশের নতুন সরকার ভারতকে এক বিন্দু ছাড় না দেওয়ার যে মানসিকতা দেখাচ্ছে, বিশেষ করে সীমান্তে বিজিবি যে অবস্থান নিয়েছে, যেভাবে চোখ রাঙাচ্ছে বিএসএফকে, তাতে পরিষ্কার এটা ভারতের জন্য একটা অশনি সংকেত। কিন্তু বাংলাদেশে ভারতের পরীক্ষিত দালাল শেখ হাসিনার পতনের পরও এখানে আরও বেশ কিছু দালাল রয়ে গেছে যারা এখনও ভারতের পক্ষে দালালি করছে, সাফাই গাইছে।
2014 সালে সুজাতা সিং বাংলাদেশে এসে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে আওয়ামী লীগের একটা বন্ধন স্থাপন করেছিল, যে বন্ধনের কারণে 2014 এবং 2018 সালে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করতে পেরেছিলেন। হুসেইন মোহাম্মদ এরশাদ এখন নেই, এখন তার ছোট ভাই GM কাদের, গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান। বাংলাদেশে বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতির জন্য যখন ভারতকে দায়ী করা হচ্ছে, ভারত কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের জলবিদ্যুৎ কেন্দ্র কিংবা অন্য যে ড্যামগুলো আছে সেগুলো খুলে দিচ্ছে। এই কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। এই আলোচনাটা যখন চলছে, তখন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে GM কাদের বলছেন এটা ভারত বিরোধিতার কারণে উপস্থাপন করা হচ্ছে, সত্যিকার অর্থে ভারত বাংলাদেশের বন্যার জন্য দায়ী নয়, ভারতের যে ড্যামগুলো খুলে দেওয়া হচ্ছে এটা বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতির জন্য দায়ী নয়। তিনি এখানে ভারতের পক্ষে সাফাই গাইতে শুরু করেছেন। আমরা এই দালালের বক্তব্যটা একটু দেখব, তারপর মহেশপুর সীমান্তে কিভাবে ভারতীয় নারী পাচারকারীকে আটক করল বিজিবি সেই ঘটনাটা আমরা দেখব। বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য যারা ভারতকে দায়ী করছেন তাদের ভাষ্যকে ভুল বয়ান উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিদ্যমান ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য নয়াদিল্লিকে ভুলভাবে দায়ী করা হচ্ছে। একই সঙ্গে তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন। এই রাজনীতিবিদ বলেন, রাজনীতিবিদ না বলে অবশ্য দালাল বলা উচিত, এই দালাল বলেন বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করা ঠিক নয়। এটি একটি ভুল ভাষ্য। বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি কিভাবে কাউকে দোষ দিতে পারেন? নিচু এলাকায় পানি প্রবাহিত হবে, এটাই স্বাভাবিক। আমরা যে সমস্যা মোকাবেলা করছি সেটি হচ্ছে ভারত থেকে পানি কম ছাড়া। কিন্তু বর্ষাকালে যদি পানি না ছাড়া হয় তাহলে সেখানে অবস্থিত বাঁধগুলো ভেঙে যেতে পারে, অনেক বড় আকারের বিপর্যয় ঘটতে পারে। GM কাদের বলেন ভারত থেকে আগাম সতর্কতা থাকলে ভালো হতো, যাতে আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেতাম। এই কথাটাই তো আমরা বলার চেষ্টা করছি। আগে থেকে কেন জানানো হলো না তারা ড্যাম খুলে দিচ্ছে? আমরা এই কথাটাই বলার চেষ্টা করছি। তাহলে কোন বক্তব্যকে GM কাদের প্রত্যাখ্যান করছেন? নাকি তিনি ভারতের অ্যাটেনশন পাবার চেষ্টা করছেন? তিনি ভারতকে বোঝানোর চেষ্টা করছেন একটা দালাল ক্ষমতা থেকে উৎখাত হয়েছে, তার আর ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নাই, তার দলেরও আর ক্ষমতায় ফেরার সুযোগ নাই, কিন্তু আমি আছি, সুতরাং তোমরা আমাকে পূর্ণ সমর্থন দাও, এতদিন যেভাবে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। সম্ভবত তিনি ভারতের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন তিনি। বদ্বীপ অঞ্চল বাংলাদেশ ও উজানে ভারতীয় অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে, ফলে বেশ কিছু লোক মারা গেছে। বাংলাদেশে প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টি বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ঠিক, নতুন সরকারটা গঠিত হয়েছে, এখন পর্যন্ত তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি প্রশাসনের উপরে। এর মধ্যেই এই বন্যা পরিস্থিতির অবনতি, এবং এর মধ্যে এই সরকারকে বিপদে ফেলবার জন্য একের পর এক চেষ্টা হয়েছে। প্রথমে সামরিক কূট চেষ্টা হয়েছে, এরপর জুডিশিয়াল কূট চেষ্টা করা হয়েছিল, তারপর আনসার বাহিনীকে দিয়ে কিভাবে সচিবালয় ঘেরাও করিয়ে তাণ্ডব চালানো হয়েছে, এবং এর পেছনে যে আওয়ামী লীগ সরাসরি ইনভলভ সেটার প্রমাণও আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। সুতরাং সরকারকে বিপদে ফেলবার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং সেই গ্রাউন্ডেই GM কাদের বলার চেষ্টা করছেন সরকার যেহেতু বিপদে পড়ে গেছে, এই কারণে কারো না কারো ওপর দায় চাপানোর জন্য ভারতকে তারা দায়ী করছে। GM কাদের বলেন যারা পরিস্থিতি বোঝেন না এবং বর্তমান ভারত বিরোধী মনোভাব ব্যবহার করছেন তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই পানি উচ্চতা থেকে নিচের দিকে প্রবাহিত হয়। যদি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়া না হয় তাহলে বাঁধগুলো ভেঙে যেতে পারে, বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। বাংলাদেশের উপর দিয়ে 200টিরও বেশি নদী প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদী 54টি। ভারত বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হওয়া সত্ত্বেও দেশটিতে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে GM কাদের বলেন ভারত বিরোধী মনোভাব ভারতের জনগণের বিরুদ্ধে নয়, নীতি নির্ধারকদের বিরুদ্ধে। ক্ষোভ ভারতীয় জনগণের বিরুদ্ধে নয়। এখানে এখনও এমন মানুষ আছে যারা মানুষে মানুষে ভালো সম্পর্ক চান, আর কেউ কেউ আছেন যারা ক্ষমতায় অবৈধভাবে দখল নিতে ভারতের দালালি করেন। এবার আমরা একটু দেখি মহেশপুর সীমান্তে কিভাবে বিজিবি গুলি ছুড়ে একজন ভারতীয় নারী পাচারকারীকে আটক করেছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়ে বিকাশ সরকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে 58 বিজিবি। রোববার রাতে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার 60/29R হতে আনুমানিক 500 গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে 3 বাংলাদেশি নারীকে জড়ো করা হয়েছে। খবর পেয়ে মহেশপুরের বাঘাডাঙ্গা এলাকায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পাচারের উদ্দেশ্যে রাখা 3 নারীর অবস্থান নিশ্চিত করে বিজিবি সেখানে ওত পেতে অপেক্ষা করতে থাকে। রাত গভীর হলে শূন্য লাইনের কাছাকাছি অজ্ঞাত এক ব্যক্তি পাখির ডাকের মতো শব্দ করে ওই নারীদের উদ্দেশ্যে সংকেত প্রেরণ করতে থাকে। দূরত্ব বেশি হওয়ার কারণে নারীরা সংকেত বুঝতে পারে না। এ সময় ভারতীয় মানব পাচারকারী বিকাশ সরকার অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং দ্রুত ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দল তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ভারত অভিমুখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফ্রন্টলাইনে 3 নারী থাকায় ভারতীয় মানব পাচারকারীকে লক্ষ্য করে গুলির পরিবর্তে বিজিবি ফাঁকা গুলি চালায়। গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতঙ্কিত হয়ে মাটিতে বসে পড়লে বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং 3 নারী সহ আটক করে। আটক বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে বিকাশ সরকার স্বীকার করেছে তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে মানব পাচারের সাথে জড়িত রয়েছেন। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা 3 বাংলাদেশি নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। তার মানে গত কয়েকদিনের মধ্যেই 6 জন ভারতীয় বাংলাদেশের বিজিবির হাতে আটক হয়েছেন এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে, কিংবা এমনও হতে পারে 2 দেশ নেগোসিয়েশনের মাধ্যমে একটা সমাধানে আসবে এবং তারপর বাংলাদেশ এই 6 জন ভারতীয়কে ফেরত পাঠাবে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে অবস্থানটা স্পষ্ট করা হয়েছে, যে বার্তাটা ভারতকে দেওয়া হয়েছে, সেটা ভারত নিশ্চয়ই বুঝতে পেরেছে এবং একই সময়ে চীন বাংলাদেশের দিকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং যেভাবে বাংলাদেশে ভারতের ফুটপ্রিন্ট পুরোপুরিভাবে ধ্বংস করার জন্য চীন উঠে পড়ে লেগেছে, এটা ভারতের জন্য অশনি সংকেত। এই পরিস্থিতিতে চীন যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা ওয়ার্কিং রিলেশন স্থাপন করতে পারে, সেটা ভারতের জন্য প্রচণ্ড চাপের কারণ হবে। কারণ দক্ষিণ এশিয়ায় এখন ভারতের সত্যিকার অর্থে তেমন কোনো বন্ধু নেই এবং শিলিগুড়ি করিডোর নিয়ে তাদের যে দুশ্চিন্তা, সেটা আরও বাড়বে যদি বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট আস্তে আস্তে আরও বাড়তে থাকে এবং যেহেতু বাংলাদেশে ভারত তাদের গ্রিপ হারিয়ে ফেলছে, সেক্ষেত্রে 7 সিস্টার্স নিয়ে তাদের দুশ্চিন্তা আরও বাড়বে এবং নিঃসন্দেহে এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় সামগ্রিকভাবে, বিশেষ করে বাংলাদেশকে ঘিরে এই পরিস্থিতি ভারতের জন্য অশনি সংকেত।